ভারতীয় অর্থনীতির A to Z আমরা আলোচনা করব। তার প্রথম চ্যাপ্টারের প্রথম ভিডিও নিয়ে চলে এলাম। হোয়াট ইজ ইকোনমিক্স? অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা পণ্য ও পরিষেবাদি উৎপাদন, বিতরণ ও ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ব্যক্তি, ব্যবসা, সরকার ও দেশগুলির সম্পদ বরাদ্দ করার বিষয়ে হস্তক্ষেপ করে। অর্থাৎ সোজা কথায় সমস্ত দিক থেকে আর্থিক বিষয়কে ম্যানেজমেন্ট করে। টাইপস অফ ইকোনমিক্সের ভাগ আমরা দেখে নেব। এই বিষয়ের তাত্ত্বিক অংশটিকে মূলত দুভাগে ভাগ করা হয়। একটা ব্যাপ্তি পর্যায়ী অর্থবিদ্যা অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স, আর একটি সমষ্টি পর্যায়ী অর্থবিদ্যা অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স। আমরা এবার আমাদের এই ভিডিওর পরবর্তী অংশে এই মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেখে নেব। মাইক্রো শব্দটির অর্থ হলো ছোট, ম্যাক্রো শব্দের অর্থ হলো বড়। মাইক্রো ইকোনমিক্সে আলোচনা করা হয় বিষয়, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণবিধি এবং সেই সংক্রান্ত অর্থনৈতিক বিদ্যা নিয়ে। আর ম্যাক্রো ইকোনমিক্সে সমষ্টিগত আচরণবিধি আর তার সাথে সম্পর্কযুক্ত অর্থবিদ্যার তত্ত্ব আলোচনা করা হয়। তো আমরা একটু দেখি মাইক্রো ইকোনমিক্সটা কীরকম। ব্যক্তিগত আচরণের উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত সঞ্চয়। একজন মালিক বিশিষ্ট ফার্ম বা তার পাশাপাশি একটি বিশেষ ধরনের দ্রব্যের প্রকৃতির ভিত্তিতে নির্ভর তাদের চাহিদা ও যোগান ইত্যাদি মার্কেট সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এখানে ফার্মে উৎপাদন কার্য সম্পন্ন হয়, অর্থাৎ একটি ব্যক্তি বা কোনো ফার্ম এদের এক একটি নির্দিষ্ট জায়গায় যে আর্থিক লেনদেন চলে তাই মাইক্রো ইকোনমিক্সের আওতায় আসে। আর ভোক্তাদের গোষ্ঠীগত আচরণ পর্যালোচনা করে, তথ্য সংগ্রহ করে আর সেই সমস্ত তথ্যের বিশ্লেষণ করে। চাহিদা ও যোগান সংক্রান্ত বিভিন্ন ধারণার অবতারণা করা হয় মাইক্রো ইকোনমিক্সে। মাইক্রো ইকোনমিক্সে একটি মার্কেট যেখানে ইন্ডাস্ট্রি হিসেবে ধরানো হয় কালেকশন অফ এ গ্রুপ অফ আইডেন্টিক্যাল ফার্মস। সুতরাং মাইক্রো ইকোনমিক্সের ইন্ডাস্ট্রি সংক্রান্ত আলোচনা গ্রুপ বিহেভিয়ারের মতো। এবার দেখব ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয় হলো এগ্রিগেট বিহেভিয়ার অর্থাৎ সমষ্টিগত। মাইক্রো ইকোনমিক্সের মতো কোনো ব্যক্তির আয়, ব্যয়, ভোগ, সঞ্চয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় না। একটি দেশ বা একটি সামগ্রিক অঞ্চলের আর্থিক অবস্থা, আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করা হয়। অর্থাৎ দেশের মাথাপিছু আয়, জাতীয় আয়, সঞ্চয় সমস্ত বিষয় এখানে আলোচিত হয়। দেশের সম্পদের মালিকানার ভিত্তিতে অর্থনীতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সমাজতান্ত্রিক অর্থনীতি, যেখানে সম্পদ মালিকের। ধনতান্ত্রিক অর্থনীতি, এখানে তাত্ত্বিকভাবে সরকারের হাতে সম্পদ থাকে না, অর্থাৎ সম্পদের মালিকানা থাকে ব্যক্তিগত উদ্যোগপতিদের হাতে। আর মিশ্র অর্থনীতি, যেখানে সমস্ত সরকার আর তার পাশাপাশি বেসরকারি হাতেও মালিকানা থাকে। এটা আগের দুটির মিশ্রণ। এছাড়াও দেশের আন্তর্জাতিক বাণিজ্যের কার্যকলাপের নিরিখে বিশ্বের অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা বদ্ধ অর্থনীতি, সেটা কি বলছেন না, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য কার্য সম্পাদিত হয় না, অর্থাৎ আমদানি ও রপ্তানি কার্য সম্পন্ন করা হয় না। যেমন পূর্বতন সোভিয়েত রাশিয়া, বর্তমান দক্ষিণ কোরিয়া ও কিউবার মতো কয়েকটি দেশে এহেন অর্থনীতি আছে। আর দ্বিতীয় ভাগ হলো মুক্ত অর্থনীতি। এই ধরনের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি ও রপ্তানি কাজ হয়, এটাই বিশ্বে প্রচলিত। এবারে আমরা দেখব চাহিদা ও যোগানের ধারণা। উপভোক্তার কাছে কোনো দ্রব্যের চাহিদা বলতে বোঝায় তার আর্থিক সাধ্যমতো সে সেই দ্রব্যের কতটা পরিমাণ অধিকারে বা আয়ত্তে আনতে চায় বা কতটা ভোগ করতে চায়। এই ধরনের ব্যক্তিগত চাহিদা মাইক্রো ইকোনমিক্সের চাহিদা হিসেবে গণ্য হয়। এই ব্যক্তিগত চাহিদার একটি বিশেষ নিয়ম আছে। দ্রব্যের চাহিদার পরিমাণ ওই দ্রব্যের মূল্যের সাথে ব্যস্তানুপাতিক। ম্যাক্রো ইকোনমিক্সের চাহিদা একটি সামগ্রিক চাহিদাকে বোঝায়। দেশের বা বিশেষ অঞ্চলের মোট উৎপাদিত দ্রব্যের চাহিদার ওপর এটা নির্ভর করে। অর্থবিদ্যার সাধারণ ধারণার ভিত্তিতে বলা যায় কোনো দ্রব্য বা পরিষেবার যতটা পরিমাণ কোনো মানুষ ভোগ করতে পারে বা ভোগ করবার জন্য মজুত করে, সেটাই হলো তার যোগান। চাহিদার মতো যোগানও ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে আলাদা। মাইক্রো ইকোনমিক্সে ব্যক্তি যোগান আর ম্যাক্রো ইকোনমিক্সে সমষ্টিগত যোগান বোঝানো হয়।
মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের এই চাহিদা ও যোগানের সাম্যতা যে কোনো পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতির অনুকূল বাতাবরণ সৃষ্টি করে এবং ইকোনমিক স্থিতিশীলতা অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতাকে বহন করে। এবারে আমরা মাইক্রো ইকোনমিক্সের কিছু বাজার সম্পর্কে দেখব। প্রথম হচ্ছে একচেটিয়া মার্কেট বা মনোপলি মার্কেট। এখানে মাত্র একজন উৎপাদনকারী ও বিক্রেতা থাকে আর ক্রেতা অনেক থাকে, সুতরাং বাজারে কোনো প্রতিযোগিতাই থাকে না। বিক্রেতা তার মতো করে মূল্য নির্ধারণ করে, আর এখানে প্রতিযোগিতা না থাকায় সে অনেক বেশি দ্রব্যমূল্য নির্ধারণ করে। বাজারে উৎপাদিত দ্রব্য অনেক ক্ষেত্রেই চাহিদা পূরণের ক্ষেত্রে অপর্যাপ্ত হয়, এটাই মনোপলি মার্কেটের সৃষ্টি করে। এটার ফর্মুলা হলো P-C/C, যেখানে P হলো বাজার দর, C হলো উৎপাদন ব্যয়, আর স্বাভাবিক মুনাফার যোগফল। আমরা দেখব পরের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে P ও C এর মধ্যে পার্থক্য বেশি হলে মনোপলি পাওয়ার বেশি হবে, আবার উল্টোটাও সঠিক। তবে এই পার্থক্য শূন্য হলে বলা যায় একচেটিয়া ক্ষমতা শূন্য, অর্থাৎ বাজারে কারোর কোনো একচেটিয়া ক্ষমতা নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে বাজারে একচেটিয়া ক্ষমতা শূন্য হলো সেটা খাঁটি প্রতিযোগিতার বাজার। এটা ঠিক একচেটিয়া বাজারের উল্টো। এ প্রসঙ্গে আরও একটা কথা বলা প্রয়োজন, যেহেতু একচেটিয়া বাজারের উপস্থিতি অর্থনীতিতে সমস্যা নিয়ে আসে, তাই নিয়ন্ত্রিত অর্থনীতিতে একচেটিয়া ক্ষমতার ওপর সরকার নিয়ন্ত্রণ বিধি জারি করে। 1969 সালে ভারত সরকারের MRTP আইন দেশের মনোপলি কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করে, তবুও কিছু কিছু ফার্ম বা কোম্পানি একচেটিয়া ক্ষমতা উপভোগ করে। পরবর্তী বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার। এই পূর্ণ প্রতিযোগিতার বাজার হলো একচেটিয়া বাজারের ঠিক উল্টো, কারণ একচেটিয়া বাজারে কোনো প্রতিযোগিতাই থাকে না, আর এই বাজারের ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিযোগিতার পর্যায়ে বজায় থাকে। প্রতিযোগিতা থাকলেই উৎপাদন বাড়ে, মূল্যস্তর কমে যায়, আর উৎপাদনের ক্ষেত্রে শোষণও কমে যায়। বৈশিষ্ট্যগুলি হলো বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা এখানে এত বেশি সংখ্যায় উপস্থিত যে তারা কেউ দাম বাড়াতে বা কমাতে পারবে না। সমপ্রকৃতির উৎপাদন, যেখানে উৎপাদনের ভিন্নতা থাকে না, বাজারের প্রতিষ্ঠান প্রয়োজনে প্রবেশ করতে পারে ও বাজার থেকে বিদায়ও নিতে পারে। ক্রেতা ও বিক্রেতাদের বাজার দ্রব্যের প্রতি প্রকৃতি ও তার মূল্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান বজায় থাকে। জগতে খাঁটি একচেটিয়া বাজার আর পূর্ণ প্রতিযোগিতার বাজার অর্থাৎ পিওর মনোপলি মার্কেট বা পারফেক্ট মার্কেটের কোনো অস্তিত্বই নেই। একচেটিয়া প্রতিযোগিতার বাজার মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, এই বাজারে একচেটিয়া ক্ষমতা ও প্রতিযোগিতা উভয়েরই অস্তিত্ব কম বেশি আছে। এই ধরনের বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অনেক বেশি হলে উৎপাদিত দ্রব্যের তারতম্য থাকায় প্রতিযোগিতার সাথে সাথে ক্ষমতা বিরাজ করে। অলিগোপলি মার্কেট হচ্ছে একচেটিয়া ক্ষমতা ও প্রতিযোগিতা কম বেশি দুটোই থাকে, তবে এই বাজার একচেটিয়া প্রতিযোগিতার বাজারের থেকে আলাদা। এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি, তবে বিক্রেতার সংখ্যা একটু কম হয়। যদি দুজন বিক্রেতা হয় তাহলে ডুওপলি মার্কেটও বলা হয়ে থাকে। মোবাইল বাজারকে এই ধরনের বাজার বলা যেতে পারে। আমাদের পরের বাজারটা হলো বাইল্যাটারাল মনোপলি মার্কেট। এই মার্কেটে ক্রেতার সংখ্যা বিক্রেতার সংখ্যা একজন করে ধরা হয়। মার্কেটে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা একজন করে থাকে। দেশে দ্রব্যের বাজারের সামগ্রিক চাহিদা থাকে, তার উপরে নির্ভর করে চলে বাইল্যাটারাল মনোপলি মার্কেট। পরেরটা হলো মনোপসনি মার্কেট। এটি মনোপলি মার্কেটের ঠিক উল্টো, অর্থাৎ এখানে বহু সংখ্যক বিক্রেতা এবং একটিমাত্র ক্রেতার অস্তিত্ব বিরাজমান। এরপর আসছে অলিগোপসনি মার্কেট। এই অলিগোপলি মার্কেটের ঠিক উল্টো, অর্থাৎ এখানে বহু সংখ্যক বিক্রেতার সাথে কয়েকজন মাত্র ক্রেতার অস্তিত্ব বিরাজ করে, এটাই অলিগোপসনি মার্কেট। এরপর আসছি মার্কেট ইন ম্যাক্রো ইকোনমিক্স। প্রথম হলো দ্রব্যের বাজার বা কমোডিটি মার্কেট। ম্যাক্রো ইকোনমিক্সে দ্রব্যের বাজার বলতে দেশের সমস্ত উৎপাদিত দ্রব্য হলো এই বাজারের সামগ্রিক যোগান। দেশের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের পরিমাণকে জাতীয় আয় হিসেবে ধরা হয়। কোনো বাজারের এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদাকে C+I+G+X-M আকারে প্রকাশ করা হয়, যেখানে সিটিজি হলো দেশের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয় আর মোট সরকারি আয়। এক্স আর এম হলো মোট রপ্তানি ও আমদানির পরিমাণ। মুক্ত অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বলতে C+I+G+X-M এর অর্থমূল্যকে বোঝানো হয়। তবে এই মানের ওপর নির্ভর করেই দেশের মুদ্রাস্ফীতির স্তর নির্ভর করে। দ্রব্যের বাজার বা কমোডিটি মার্কেট।
এই বাজারে যথারীতি শ্রমের যোগান ও চাহিদার ঘাত প্রতিঘাতের মাধ্যমে শ্রমের বিনিময় হবে এবং শ্রমের মূল্যও নির্ধারিত হবে। যদি শ্রমের যোগান তার চাহিদা থেকে বেশি হয় তাহলে কিছু শ্রমিক অব্যবহৃত থাকবে, অর্থাৎ এখানে বেকার সমস্যা দেখা যাবে। উল্টো বিষয়টি ঘটলে শ্রমের ঘাটতি ঘটবে, এক্ষেত্রে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে। এটাই হলো দ্রব্যের বাজার। এরকম ডিটেইলড ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।